দুদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের ছুটি শেষে স্বস্তিতে রাজধানীতে ফিরছে মানুষ। এবং 417 যাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের স্থানীয় সময় বিকেল 4:30টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি নয়াদিল্লিতে অবতরণ করে। এর আগে দুপুরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লির 4 কোর্টে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে। পরে হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় উভয়ই সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর করবেন। 2 দিনের এই সফর শেষে আগামীকাল স্থানীয় সময় বিকেল 6টায় ঢাকায় ফিরবেন সরকার প্রধান। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরছে মানুষ। ফিরতি যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় অভিযোগ নেই যাত্রীদের। সকালে কমলাপুর রেল স্টেশন ঘুরে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে কেউ একাকী, আবার কেউ বা পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় ফিরছেন। বিগত সময়ের মতো নেই অতিরিক্ত যাত্রীর চাপ। রেলওয়ে জানায় বৃহস্পতিবার থেকে অগ্রিম টিকিটের যাত্রা শুরু হয়েছে। যাত্রী চাপ স্বাভাবিকের চেয়ে একটু বেশি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে শনিবারে যাত্রী চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পবিত্র হজ পালন ও কোরবানির সব আনুষ্ঠানিকতা শেষে 417 জন যাত্রী নিয়ে দেশে ফিরেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট। আজ ভোরে হাজিদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাদেরকে স্বাগত জানাতে স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান, বিমানের এমডি সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবছর বাংলাদেশ থেকে 85,225 জন পবিত্র হজ পালন করেছেন। আগামী 22 জুলাইয়ের মধ্যে তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। ঈদের ছুটিতে অনেকটা ক্রেতাশূন্য রাজধানীর বাজারগুলো। বেশিরভাগ দোকান বন্ধ থাকলেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে আদা, রসুন ও কাঁচামরিচের দাম। মাছ মাংসের বাজারেও অস্থিরতা বিরাজ করছে। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট আর বিক্রেতারা খেয়ালখুশি মতো বাড়াচ্ছে পণ্যের দাম। তবে ব্যবসায়ীদের দাবি, সরবরাহ স্বাভাবিক হলেই দাম কমে আসবে। সোহানুর রহমান সোহানের ক্যামেরায় সাব্বির হোসেন সায়নের রিপোর্ট। ঈদের ছুটি শেষে বাড়ি থেকে এখনও রাজধানীতে ফেরেননি অনেক মানুষ। ফলে বেশিরভাগ দোকানপাট বন্ধ, বাজারে ক্রেতাও কম। তবুও চড়া ব্রয়লার মুরগি, ডিম, আলু, কাঁচামরিচ, শসা, টমেটো সহ কয়েকটি নিত্যপণ্যের দাম। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট আর বিক্রেতারা খেয়াল খুশি মতো বাড়াচ্ছে পণ্যের দাম। বর্তমানে তো মানুষ সবাই ঈদে গ্রামে গেছে, এখন সবজিও অল্প পরিমাণে আসছে, সেই হিসাবে আগের তুলনায় একটু দাম বেশি। ব্যবসায়ীরা বলছে সাপ্লাই কম, আমদানি নির্ভর। বাজার দর তো ঈদ পরবর্তী বাজার অনেক ভয়াবহ অবস্থা বাজারের। মানে ভোক্তা অধিদপ্তর দেখা গেছে যখন আপনার কার্যক্রম পরিচালনা করে, তার পরবর্তীতে 2-1 দিন পরে দেখা যায় বাজার আর উল্টা বেড়ে গেছে। যে লাউ আর পাট শাক কিনছে মোটামুটি দর আগের মতোই আর কি, এখন আর সাপ্লাই আসতে মোটামুটি আসছে আর কি। ওভারঅল হয়তো যেটা বাড়ছে সেটা বাড়ছেই। তবে ব্যবসায়ীদের দাবি, ঈদের ছুটির কারণে কৃষকরা ক্ষেত থেকে সবজি তুলছেন না। অন্যদিকে ব্রয়লারের চাহিদা থাকলেও সরবরাহ কম, সেজন্য পণ্যগুলোর দাম বাড়তি। সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে আসবে বলেও জানান তারা। কাঁচামরিচের দাম বাড়তি, শসা, কাঁচামরিচ, লেবু এগুলোতে আগেই দাম। মাল সরবরাহ কম, তো সরবরাহ করলে আবার আস্তে আস্তে ঠিকই যাবে মনে হয়। ঈদের পরে মাছের দাম একটু বেশি, মাছ খুব কম, তো এই জন্য দামটা বেশি। আর পেঁয়াজিতে কোনো মাছে 100 টাকাও বাড়ছে, আবার কোনো মাছে 50 টাকা বাড়ছে। লোকজন সব দেশ গ্রামে গেছে, দেশের থেকে মাছটা মনে করেন দেশেই মানুষে খাইতে আছে। ঈদের আগে তো টুকটাক সব জিনিসের দাম বাড়ছে, আদার দাম বাড়ছিল, বুটের ডালের দাম বাড়ছে,
পেঁয়াজ তো আগে থেকে দাম বেশি ছিল, আলুও দাম বেশি ছিল। আপনার সব আড়ত তো এখনো খোলে নেই, আর আপনার এক সপ্তাহ যাইলে তারপরে বলা যাবে যে দাম বাড়ে কিনা কমে। ঈদের পরে রাজধানীর বাজারগুলো অনেকটাই ক্রেতাশূন্য। ক্রেতা না থাকলেও বাজারে দাম বেড়েছে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্যের। ক্রেতারা মনে করছেন সরকার বাজার মনিটরিং করলেই দাম কমতে পারে। এদিকে বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের। সাব্বির হোসেন সায়ন, বিজয় টিভি, ঢাকা। এবারে জেলার সংবাদ। গত 24 ঘন্টায় বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও প্লাবিত রয়েছে নিম্নাঞ্চল। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় 6 লক্ষাধিক মানুষ। শুকনো খাবার, সুপেয় পানি এবং স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন তারা। জেলা প্রশাসনের তথ্য মতে সুনামগঞ্জের 12টি উপজেলায় 1305টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যা কবলিতদের জন্য আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে 694টি। এছাড়া সরকারের পক্ষ থেকে জেলায় 40 লাখ টাকা, 500 মেট্রিক টন চাল ও 5000 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে 16ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি না হলে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে চলে আসবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমাদের ঘর হচ্ছে কোমর পানি, এখানে ঘরের মধ্যে বসবাস করার কোনো ব্যবস্থা নাই, ঘরের মধ্যে রান্না করার কোনো ব্যবস্থা নাই, ঘুমানোর কোনো জায়গা নাই, যার কারণে আমরা কালীপুর স্কুলে বসবাস করার জন্য করতে অবস্থান নিয়েছি। রাস্তা থাকি আর আসু দিন ধরে খান ও সিরামিরা দে মানছি দে এটা অনেক খাই অনেক কি তার মন তো গরু থাকতে পারি না, গরু পানি গরু হইতে পানি তো পানির উপরে আসলাম, ওখান পানির টেলায় আইছি আমরা, আইয়া কেন আশ্রয় লইছি। ওখান তো আমরা বাড়ি বাজারে পানি কমছে না, কিছু কমছি, নদীর পানি কিছু কমছে, আমরা বাড়ি বাজারে পানি কমছে না। আমরা তো আজকে এখানে প্রায় 3 দিন যাবত এখানে বসবাস করতেছি, কিন্তু আমরা এইখানে স্কুলের মধ্যে বাথরুমের সমস্যা আছে, পানির সমস্যা। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে প্রায় 17 সেন্টিমিটার পানি কমে আসছে এবং গত 24 ঘন্টা বৃষ্টিপাত হয়েছে 2 মিলিমিটার। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জ এবং এই উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যেহেতু এগুলো গত 3-4 দিনের তুলনায় বৃষ্টিপাতের পূর্বাভাসটা কম, সে তুলনায় আশা করা যায় যে সুনামগঞ্জে আগামী 24 ঘন্টার ভিতরে সুরমা নদীর পানি স্বাভাবিক লেভেলে চলে আসবে। দিনাজপুরের চিরির বন্দর উপজেলায় আশরাফুল নামে এক ইজি বাইক চালককে গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দিনাজপুর সদর সার্কেল অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্না আল মামুন। তিনি জানান, গত 4 জুন রাতে চিরির বন্দর উপজেলার 3 নং ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় এই ঘটনা ঘটে। ইজি বাইক চালক আশরাফুল ভাগ্যক্রমে বেঁচে যান এবং বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, ঘটনার পরপরই আশরাফুলের বাবা বাদী হয়ে চিরির বন্দর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপরই গতকাল অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিকে এ মামলার অপর 2 আসামি আলামিন ও বাবু এখনও পলাতক রয়েছে বলেও জানান তিনি। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলি গ্রামে নৌকাডুবে মেডিকেল শিক্ষার্থী সহ 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। দুপুরে ধানশাইল ইউনিয়নের গজারমারি বিলে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কান্দুলি গ্রামের মোশাররফ হোসেন মিল্টন এবং একই এলাকার আমানুল্লাহ। নিহত মোশাররফ হোসেন মিল্টন রংপুর মেডিকেল কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ধানশাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কুড়িগ্রামে তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র এবং ধরলা নদী সহ 16টি নদীর পানি বেড়েই চলেছে। এর মধ্যে ধরলা এবং তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে 3টি উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি এবং রাজারহাট উপজেলার প্রায় 15,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, পানি বৃদ্ধির কারণে বিভিন্ন জায়গায় প্রায় 2 কিলোমিটার এলাকায় 5 থেকে 6টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। সেখানে জরুরি ভিত্তিতে
কাজ করা হচ্ছে। তবে স্বল্পমেয়াদী এই বন্যা পরিস্থিতি 2-1 দিনের মধ্যে উন্নতি হতে পারে বলেও জানান তিনি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৭,৪০০-তে। গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৮৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। সংবাদ মাধ্যমটি বলছে, গত ২৪ ঘন্টায় অন্তত ৪টি গণহত্যা চালিয়েছে দখলদাররা। এতে ৩৫ জন নিহত এবং আরও ১৩০ জন আহত হয়েছেন। এছাড়া এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকে। এদিকে গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ চালানোর দায়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে ইসরায়েল। ইউক্রেনে দূরপাল্লার ড্রোন হামলায় রাশিয়ার ৪টি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ভোরে দেশটির তেল শোধনাগার, রাডার স্টেশন ও সামরিক লক্ষ্যবস্তু টার্গেট করে হামলা চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স আজ এই তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়ার সামরিক বাহিনী দাবি করেছে তারা কৃষ্ণ সাগর ও দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ৭০টি ড্রোন, ক্রাসনোদার অঞ্চলের উপর ৪৩টি ড্রোন এবং ভলগোগ্রাদ অঞ্চলের উপর আরও একটি ড্রোন ভূপাতিত করেছে। এদিকে ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে তারা ব্রায়াঙ্কস অঞ্চল ও দখলকৃত ক্রিমিয়া রাডার স্টেশন ও ইলেকট্রনিক গোয়েন্দা কেন্দ্রেও হামলা চালিয়েছে। তবে এসব হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যাচ্ছি খেলার সংবাদে। হার দিয়ে সুপার ৮ মিশন শুরু হয়েছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে স্কোর বোর্ডের ১৪০ রান দাঁড় করালেও অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হেরেছে টাইগাররা। আজকের ম্যাচে এমন হারের পর নিজেদের ফিনিশিং ভালো না হওয়ার আক্ষেপ করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি মনে করেন বাংলাদেশের অন্তত ১৭০ রান করার দরকার ছিল, তাহলে অজিদের বিপক্ষে জয়ের সম্ভাবনা থাকত। আগামীকাল সুপার ৮-এ ভারতের বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচ। সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছেন টাইগার অধিনায়ক। জয় দিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে ২-০ ব্যবধানে কানাডাকে হারিয়েছে আলবিজেলেস্তারা। কিন্তু এমন জয়ের পরেও সন্তুষ্ট হতে পারছে না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আয়োজকরা মাত্র ২ দিন আগে মাঠের ঘাস পরিবর্তন করেছে, যা মোটেও উচিত হয়নি। এই ধরনের মাঠ খেলোয়াড়ের জন্য উপযুক্ত নয়। সেই সঙ্গে দলের পারফরমেন্স নিয়েও নাখুশ তিনি। এছাড়া কানাডার বিপক্ষে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করায় আর্জেন্টিনার ফুটবলারদের প্রতি নিজের অসন্তোষ প্রকাশ করেন স্কালোনি। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দুদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের ছুটি শেষে স্বস্তিতে রাজধানীতে ফিরছে মানুষ। এবং ৪১৭ যাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।